জানাবো আপনাদের বিধানসভার অধিবেশন, সেই বিধানসভায় অধ্যক্ষ নির্বাচিত রথীন্দ্র বোস। এই প্রথম সর্বসম্মতিতে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন। কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোস, এবারই প্রথম বিধায়ক রথীন্দ্র বোস। তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বর্তমানে দলের রাজ্য কমিটির সহ সভাপতি। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, রথীন্দ্র বোস, তার প্রোফাইল দেখো, এই প্রথমবার তিনি বিধায়ক হলেন এবং তারপরে বিধানসভা স্পিকার। প্রোফাইলটা জানতে চাইবো তার। প্রথমত হচ্ছে যে এর আগেও বিজেপির তরফ থেকে বারবার ধরে অভিযোগ করে বলা হচ্ছিল যে উত্তরবঙ্গ বঞ্চিত, এবং তাদের বক্তব্য ছিল যে তারা যখন ক্ষমতায় আসবে তারা উত্তরবঙ্গকে বঞ্চিত করবে না। এবং এই অধ্যক্ষ নির্বাচন, কোচবিহার দক্ষিণের তিনি বিধায়ক, উত্তরবঙ্গের দীর্ঘদিনের বিজেপি সংগঠক হিসাবে পরিচিত, তাকে অধ্যক্ষ করে উত্তরবঙ্গ যে বঞ্চিত নয় সেই বার্তা এর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলো হচ্ছে এই মুহূর্তে শাসক দল বিজেপি। দ্বিতীয়ত হচ্ছে, সাধারণত দেখতে পাওয়া যেত যারা এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার সামলেছেন তাদের একটা বড় অংশ আইনজীবী বা আইনজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। ইনি হচ্ছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তিনি প্রথমবারের জন্য বিধায়ক, তাকে দায়িত্বে নিয়ে আসা হয়েছে। এবং বিজেপির বক্তব্য হচ্ছে যে ব্যক্তিকে করা হয়েছে তিনি পরিষদীয় রীতিনীতি সম্পর্কে অবহিত রয়েছেন, এবং আমরা জানি যে প্রধানমন্ত্রীর একটি বক্তৃতা সংকলন তিনি লিখেছেন, এবং যেহেতু দক্ষ সংগঠক হিসেবে তিনি অভিহিত, ফলে তিনি বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার সামলানোর জন্য যে ব্যালেন্স বা সামঞ্জস্য বজায় রেখে চলতে হয় তিনি সেই দায়িত্বটা পালন করতে পারবেন, এমনটাই মত হচ্ছে বিজেপির। সেদিক থেকে দেখতে গেলে তাকে অধ্যক্ষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আর আজকে যখন অধ্যক্ষ হিসাবে তাকে যখন ওয়েলে নেবে মুখ্যমন্ত্রী, আমরা দেখলাম হচ্ছে বিরোধী দলের তরফ থেকে ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, তারা যখন তাকে নিয়ে যাচ্ছেন চেয়ারের দিকে, তখন একটি জিনিস এবারে নিঃশব্দে কার্যত বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে নথিভুক্ত হয়ে গেল। এই প্রথমবার অনেকেই বলছেন যে তারা অন্তত তাদের মনে নেই এরকম ঘটনা এর আগে বিধানসভাতে ঘটেছে কিনা, যে যিনি এর আগের অধ্যক্ষ ছিলেন তাকে বিরোধী দলের বেঞ্চে বসতে হচ্ছেন সাধারণ বিধায়ক হিসাবে। এবং আজকে সেই পূর্বতন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, যেহেতু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিয়ম অনুযায়ী অধ্যক্ষকে নিয়ে যেতে হয় অধ্যক্ষের চেয়ারের দিকে, হাউস অব দ্য লিডার অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকেও দেখতে পাওয়া গিয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে আজকে অধ্যক্ষ পদে নির্বাচন বা মনোনয়ন পর্বকে ঘিরে যে টুকরো টুকরো ছবি উঠে এসছে তার মধ্যে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবির, সঙ্গে থাকো। আর এবার আসি বাক স্বাধীনতার কথায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন বাক স্বাধীনতা, বিরোধীদের বলার সুযোগ তিনি করে দিলেন। ভোট পরবর্তী অশান্তি প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, যে ছবি আমরা দেখেছি। বিজেপি বিধায়করা তার প্রতিবাদ করেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতাকে বলতে দেওয়ার অনুরোধ করেন। কথা বলবো, আবির রয়েছেন সঙ্গে। আবির, আজ এই প্রথম দিন বিধানসভার অধিবেশনের, এই ছবিটাও নজিরবিহীন। বিরোধীদেরও বাক স্বাধীনতা থাকবে, মুখ্যমন্ত্রী বারবার মনে করিয়ে দিলেন। দেখো, প্রথমত হচ্ছে হাউসকে বলাই হয় হচ্ছে অপোজিশন বিলংস করে এখানের জন্য, তারাই হচ্ছেন প্রধান, বিরোধীদের জন্যই হচ্ছে বিধানসভা। এবং এর আগের যারা বিরোধী ছিলেন অর্থাৎ বিজেপি, তাদের তরফ থেকে বারবার উল্লেখ করে বলাও হয়েছে, তারা বলেওছেন যে তাদের যে বক্তব্য, তাদের যে কথাবার্তা সেটা বারবার ধরে ক্ষুণ্ণ হয়েছে, কোথাও গিয়ে তাদের বক্তব্যকে হ্রাস করার চেষ্টা হয়েছে। এবং এই গাড়ি বারান্দা, বিধানসভার ভেতরের একাধিক জায়গাতে আমরা গত 5 বছরে দেখেছি বিভিন্ন সময় বিরোধীদের সঙ্গে তুঙ্গে তরজা, সংঘাত, এমনকি আমরা ধস্তাধস্তিও দেখেছি। তাতে বেশ কয়েকজন বিরোধী দলের বিধায়ক তারা শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছিলেন। বহুদিন এই গাড়ি বারান্দাতে বসে বিরোধী দলের তরফ থেকে এখানে অবস্থান বিক্ষোভ তারা করেছেন, অনেক ছবি দেখতে পাওয়া গিয়েছে। আজকে সেই স্মৃতি মনে করাতে চাননি, যেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নিজে বক্তব্যেও রেখেছেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে বিরোধীদের বাক স্বাধীনতা থাকবে, তারা তাদের বক্তব্য জানাবে, সেই বক্তব্য ধৈর্য ধরে বসে শাসক দলের বিধায়ককে শুনতে হবে, মন্ত্রীদের শুনতে হবে, প্রশ্নোত্তর পর্বে বা মেনশনে যা যা প্রশ্ন করা হবে, যা মেনশন করা হবে সেটাও শুনতে হবে। সরকার পক্ষে যখন বলার সময় বা সুযোগ আসবে তারা তখন তার জবাব দেবে, কিন্তু কোনোভাবে বিরোধীদের বক্তব্যকে খাটো করে দেখা, না শোনা, এটি চলবে না।
ফলে বাক স্বাধীনতা থাকবে। আর দ্বিতীয়ত একই সঙ্গে তিনি দিনকে উল্লেখও করেছেন যে বিধানসভাতেও এবার সরাসরি সম্প্রচার হবে বিধানসভার প্রত্যেকটা পর্ব। এর ফলে শাসক বিরোধী উভয় পক্ষেরই যারা বিধায়ক রয়েছেন, যারা জনতার রায়ে নির্বাচিত হয়ে বিধানসভাতে এসছেন, আসলে বিধানসভার মধ্যে তাদের পারফরমেন্স কি সেটাও জানিয়ে দেওয়ার সুযোগ থাকে। একেবারেই আবির, সঙ্গে থাকো। এবং হাউস বিলংস টু অপোজিশন, এ কথা তিনি মনে করিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন বাক স্বাধীনতার কথা, যা বিরোধীদের থাকবেই। নিশ্চয়ই বিরোধীদের প্রতিবাদ থাকবে, বিরোধীদের আবেদন থাকবে, কিন্তু প্রথম দিন থেকেই বিধানসভার কার্যপ্রণালী, বিধানসভায় বিএ কমিটিতে যা নির্দিষ্ট হবে সেই বিষয়গুলিকে বানচাল করার প্রয়াস থেকে তারা বিরত থাকবেন। আমরা চাই একটি নতুন যুগের সূচনা, আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা, সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিরোধীদের আশ্বস্ত করতে চাই হাউস বিলংস টু অপোজিশন। আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে, সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা আমি পরিষ্কার করতে চাই। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। আর ঠিক এখানে আজ আমরা যে ছবি দেখলাম, ভোট পরবর্তী অশান্তি নিয়ে তোপ দাগলো তৃণমূল। বিরোধী দলনেতাকে বিচারের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় যখন বললেন যে ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের অনেকেই ঘর ছাড়া, সেখানে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন, তবে তা শর্ত সাপেক্ষে। বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন আবির, রয়েছেন সঙ্গে। আবির, বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন, সেই বক্তব্যের মধ্যে তিনি উল্লেখ করেছিলেন যে বিধানসভা নির্বাচন 2026-এ মিটে যাওয়ার পর তাদের দলের একাধিক নেতা কর্মীরা তারা ঘর ছাড়া হয়ে রয়েছেন, তারা বাইরে রয়েছেন। এই বিষয়ে যেন যথাযথ ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে গ্রহণ করা হয়। এবং তিনি স্লোগান, যেটা বিজেপির তরফ থেকে বারবার ধরে করা হয়েছিল যে ভরসা ইন, ভয় আউট, সেটাকে কার্যত কটাক্ষ করে বা তার বক্তব্যে তিনি তুলে ধরে বলেন যে এই স্লোগান যেটা দেওয়া হয়েছিল সেই স্লোগান মেনে চলা হচ্ছে না, কোথাও গিয়ে ভয় ইন, ভরসা আউট হয়ে গিয়েছে। এবং কেন পোস্ট পোল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটবে। তো সেই সময় মুখ্যমন্ত্রী তিনি উঠে দাঁড়ান এবং তিনি উল্লেখ করেন যে এরম ঘটনার নজির নেই, কেউ ঘর ছাড়া আছেন বলে তাদের কাছে তথ্য নেই। যদি বিরোধী দলনেতা মনে করেন বা তাদের কাছে নথি থাকে, তাহলে যেন সরাসরি রাজ্য পুলিশের ডিজিপিকে জানান। এবং তাহলে যিনি স্থানীয় বিধায়ক থাকবেন এবং একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ওই ব্যক্তিকে বা ব্যক্তিদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। সেখানেই একটা শর্ত তিনি জুড়ে দিয়েছেন যে 2021 সালে সেই ব্যক্তি বা ব্যক্তিদের নাম যেন পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে না থাকে। তুমি জানো যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক জায়গাতে, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব বর্ধমানের কিছু অংশ, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, বীরভূমের কিছু অংশ, হুগলির কিছু জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে। বহুদিন ধরে তারা ঘর ছাড়া ছিলেন এমন অভিযোগও এর আগে বারবার ধরে বিজেপির তরফ থেকে করা হয়েছিল এবং এই নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। এবং যাদের যাদের নাম এই পোস্ট পোল ভায়োলেন্সের কেসের সঙ্গে যুক্ত, তাদের নাম যদি 2026-এর তালিকার সঙ্গে নামের সাথে থাকে, তাহলে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে এবং জেলে পাঠাবে। সেই চ্যালেঞ্জও আজকে ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ, আসুন এবার আপনাদের উত্তেজনার ছবিটা দেখাই। বিধানসভায় আজ কি হলো? বিধানসভায় উত্তেজনা, বিজেপি তৃণমূল স্লোগান যুদ্ধ। বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন, ওয়াকআউট তৃণমূল বিধায়কদের। বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের সময় যে ছবি আপনারা দেখছেন, তুমুল হইহট্টগোল।
তৃণমূলের বিধায়করা তারা এভাবে বিক্ষোভ দেখাতে দেখাতে স্লোগান তুলতে ওয়াকআউট করে। কথা বলবো, পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, কি হয়েছিল সেই সময়, কেন তারা ওয়াকআউট করেছিলেন? দেখো, নতুন সরকার গঠনের পরে এদিন ছিল অধ্যক্ষ নির্বাচন এবং অধ্যক্ষ নির্বাচন পর্বের প্রথমেই যখন ফুল হাউস চলছে, যখন অর্থাৎ একাধারে শাসক পক্ষ এবং অন্যধারে বিরোধী পক্ষ সব বিধায়কের উপস্থিত, তখন কিন্তু স্লোগান যুদ্ধ চলে। দুই তরফে, এক তরফে জয় শ্রীরাম, অন্য তরফে জয় বাংলা, এই ধরনের স্লোগান উঠতে থাকে। সেই স্লোগান থেমে যাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে বিরোধী পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে বিধায়করা ভোট লুট করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুট করা হয়েছে, এমন স্লোগান দিতে থাকেন। এবং এরপরে কিন্তু তৃণমূলের যে বিধায়করা ছিলেন তারা প্রতিবাদ স্বরূপ স্লোগান যুদ্ধের পরে কিছুক্ষণের জন্য প্রতীকী তারা ওয়াকআউট করে হাউসের বাইরে বেরিয়ে যান। যদিও সেই বেরিয়ে যাওয়া ওয়াকআউটের দায়িত্ব বেশিক্ষণ ছিল না, পুরো হাউস থেকে একটা রাউন্ড চক্কর খেয়ে তারা আবারও হাউসে ঢোকেন এবং স্পিকার নির্বাচনে অংশগ্রহণ করেন। এই বিধানসভা জনগণের, বারবার স্মরণ করিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বিধানসভায় জনগণের নজরদারি, গোপন নয়। এবার বিধানসভার অধিবেশন দেখা যাবে লাইভ। আজ সেই লাইভ স্ট্রিমিং আমরা দেখছিলাম। বিধানসভায় কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোপন নয়, কোনোভাবেই গোপন নয়। বিধানসভায় এবার জনগণের নজরদারি, যা হবে সেখানে অধিবেশনের পুরোটাই লাইভ স্ট্রিমিং। গোপন নয়, বিধানসভা অধিবেশন লাইভ, এবং সেখানেই থাকবে জনগণের নজরদারি। সাধারণ মানুষ যাদের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিধায়করা, যারা বিধানসভায় পৌঁছেছেন, সেই বিধানসভায় অধিবেশন পুরোটাই হবে লাইভ স্ট্রিমিং। আজও আমরা যে ছবি দেখলাম, বিধানসভায় অধিবেশনের এই প্রথম দিন বিধানসভায় জনগণের নজরদারি থাকলো, পুরোটাই লাইভ স্ট্রিমিং ছিল। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মনে করেছেন যে না, এখানে জনগণের নজরদারি থাকাটাই দরকার, কারণ জনগণের ভোটে জিতে তারা সেখানে এসেছেন। আর বিধানসভায় অধিবেশন এবার থেকে লাইভ। কথা বলবো, পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, দেখো, এতদিন আমরা যেটা দেখেছি যে বিরোধী পক্ষে অর্থাৎ 2021 থেকে 2026 পর্যন্ত যে বিধানসভা ছিল, সেই বিধানসভায় যারা বিরোধী পক্ষে বসতো অর্থাৎ বিজেপি বিধায়করা এবং এখন যারা শাসক পক্ষে রয়েছেন, তারা বারে বারে এই অভিযোগ করছে যে বিধানসভার হাউসের ভেতরে কি হচ্ছে সেটা জনসম্মুখে তুলে ধরা হচ্ছে না এবং বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টাও গোচরে আনা হচ্ছে না। এবং এই যে একটা বিধানসভার হাউসের ভেতরে বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক, এবং সেই বিষয়টাও কোথাও গিয়ে হচ্ছে কি হচ্ছে না সেটা জনসম্মুখে জানতে পারছেন না। এবং যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন তারা কি কাজ করছেন সেই খতিয়ান তুলে ধরার জায়গাটাই হচ্ছে বিধানসভার হাউসের ভেতরে। এবং সেই জায়গাটা যদি মানুষ যদি ভেতরে কি হচ্ছে সেটা যদি জানতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসে সেটা সার্থক হচ্ছে না। এবং সেই কারণেই এদিন কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা জানালেন যে এবার থেকে বিধানসভার অন্দরে যা কাজকর্ম হবে, বিধায়করা যা বলবেন সবটাই কিন্তু লাইভ স্ট্রিমিং হবে এবং প্রত্যেকটি সেশন প্রত্যেকটি পর্ব সেগুলো কিন্তু লাইভ স্ট্রিমিং করে মানুষের সামনে তুলে ধরা হবে। বেশ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারত ভুক্তির প্রস্তাব গৃহীত হয়েছিল 58-21 ভোটে। সেই বিধানসভায় জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা। এবং এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করেছি আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই,
যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে, আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছে হাউসের মধ্যে, যে আপনি লাইভ নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আসন ছাড়লেও নন্দীগ্রামের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব, স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, উৎসব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। নন্দীগ্রামের জনগণ জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সম্পর্কটা কেবলমাত্র পদের বা রাজনৈতিক সম্পর্ক নয়, একদম আত্মিক সম্পর্ক। এ সম্পর্ক মানে মরতে দমতক, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে সেই সম্পর্ক থাকবে, সেটা ওরাও জানে, আমিও জানি। কিন্তু তবুও নিয়ম মেনে দিতে হয়েছে। আমি তাদেরকে বিচলিত হতেও না বলবো, আশ্বস্ত করছি। অনেক বড় দায়িত্ব পেয়েছি, 294টা কেন্দ্রেই কাজ করতে হবে। তার সাথে নন্দীগ্রামেও নিশ্চয়ই আমার যে নির্বাচনের প্রতিশ্রুতিগুলো ছিল পূরণ করতে হবে। মুখ্যমন্ত্রী হিসাবে উনি আজকে 2টো সিটে উনি জিতেছিলেন, সেই তার একটা সিট ওনাকে ছাড়তে হবে বলে উনি আজকে নন্দীগ্রাম যে সিটটা ছিল সেই সিটটার থেকে রেজিগনেশন পেপার জমা দিলেন আপনার কাছে। হ্যাঁ, আমরা সেটা অফিসের প্রসিডিওর যে আছে সেটা করে নেব, আমরা আমাদের থেকে রিসিভ করেছি। শনিবার ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে তার। শনিবার দুপুরে প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী হয়ে তার দক্ষিণ 24 পরগনায় এই প্রশাসনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানবো আরো বিস্তারিত, প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এবং মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী প্রথম জেলায় যাচ্ছেন এবং সেখানে তার প্রথম ধাপে অর্থাৎ বেলা 1টা নাগাদ একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে এবং বেলা 3টেই গুরুত্বপূর্ণ বৈঠক, গুরুত্বপূর্ণ কর্মী সভা রয়েছে তার ফলতা বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থকদের নিয়ে। এবং এর আগেও তিনি সল্টলেক বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রী হওয়ার পর ফলতার রয়েছে সেই পুনর্নির্বাচনকে কেন্দ্র করে সেই পুনর্নির্বাচন সংক্রান্ত আলোচনা বা বৈঠক সেরেছে ফলতার কর্মী সমর্থক, ফলতার একাধিক নেতৃত্বে রয়েছে। আর তাই গিয়ে কর্মী সভা সারবেন তিনি, কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অবশ্যই বার্তা দেবেন। তার পাশাপাশি আগামী 21 তারিখ ফলতা পুনর্নির্বাচনে কিভাবে তিনি তার আগামী দিনের এই ফলতাকে নির্বাচনী কেন্দ্রকে জয়ের ঝুলিতে আনার জন্য কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে সে বিষয়ে ভাবতে পারেন শুভেন্দু অধিকারী। এমন তাই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর, আগামী 19 তারিখ ফলতা বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রোড শো করবেন। ফলতা পুনর্নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার হিসেবেই ধরা হচ্ছে এই রোড শোকে। অর্থাৎ ফলতা পুনর্নির্বাচনকে ঘিরে বিজেপি যে তৎপর এবং সেখানে আরো বেশি মাত্রায় তারা সেই কেন্দ্রকে জয়ের ঝুলিতে আনার চেষ্টায় রয়েছে সেই বিষয়টি। ওকে সুস্মিতা। বাঁকুড়ায় 2 তৃণমূল নেতা গ্রেফতার। পাত্রসারে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ তাদের বিরুদ্ধে। বিজেপির পরিবর্তন যাত্রার দিন গন্ডগোলের চেষ্টা। 2 তৃণমূল নেতাকে গ্রেফতার পাত্রসার থানার। তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি কি কি অভিযোগ রয়েছে দেবব্রত জানাতে পারবেন। দেবব্রত, একদমই দেখো, বিজেপির পরিবর্তন যাত্রার দিন এই গন্ডগোল পাকানোর চেষ্টা চালায়। যেমনটা জানতে পারা যাচ্ছে 10ই মার্চ বিজেপির পরিবর্তন যাত্রা ছিল, তারপরেই কিন্তু গন্ডগোল পাকানোর চেষ্টা করে বিভিন্ন বোম, অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে তারা জড়ো হয়। পুলিশ জানতে পেরে সেখানে হানা দিলে সেখান থেকে সবাই পালিয়ে গেলেও পুলিশ সেই সময় কিছু তাজা বোমা উদ্ধার করেছিল, লাঠিসোঁটা উদ্ধার করেছিল। সেখান থেকেই একটি অভিযোগ দায়ের হয়। সেই ঘটনায় তখন কাউকে গ্রেপ্তার করা না গেলেও আজ কিন্তু পাত্রসারের 2 দাপুটের তৃণমূল নেতা, বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং কুশদ্বীপ গ্রাম পঞ্চায়েতের সভাপতি শাহজাহান মিদ্দা, এই দুজনাকে গ্রেফতার করেছে। আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের। ওকে, দেখুন, কোনো সাধু পুরুষ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হয়েছেন যারা একসময় ওখানকার সাধারণ মানুষকে হুমকি চুমকি দিয়ে যত রকম দুষ্কর্ম ছিল তাদের সঙ্গে যুক্ত থাকা 2জন লোক। এই 2জনকে থেমে থাকলে হবে না, আরো লোক গ্রেপ্তার হবে। অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল, তাহলে আজকে মানুষ নিঃশ্বাস দিতে পারতো। আজকে পরিবর্তন হয়েছে বলে আজকে 2026-এর পরে মানুষ নিঃশ্বাস দিতে আরামে।
এখন মানুষ আর নেতা এর মধ্যে কোনো আলাদা কিছু নেই। বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ, বীরভূমের দুবরাজপুরে গ্রেফতার তৃণমূল নেতা। কথা বলবো, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, একদমই দেখো, সেটা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে দুবরাজপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপন মণ্ডলের বাড়ি হচ্ছে সরাইপুর থানা এলাকায় পারুলিয়া এলাকায়, এবং তিনিও সেই অঞ্চলের কিন্তু দাপুটে তৃণমূল নেতা। এবং তার বিরুদ্ধে অভিযোগ যে গতকাল রাত্রেবেলায় একটি কীর্তন যখন চলছিল সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থককে মারধর করে, এবং এই ঘটনায় 4 জন বিজেপি কর্মী সমর্থক শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এবং তাদেরই অভিযোগের ভিত্তিতে কিন্তু স্বপন মণ্ডল এবং তার ছেলেকে সরাইপুর থানায় গ্রেপ্তার করেছে, এবং তাদের মেডিকেল করানো হয় দুবরাজপুরের মানসার হাসপাতালে, এবং আজকেই তাদেরকে দুপুরবেলায় শিউরি আদালতে তোলা হবে। ওকে। বোম বাস্টিং করেছিল এবং ঘর বাস্টিং করার ফলে পুলিশ গিয়েছিল। আমি এফআইআর করেছিলাম, যাদের নাম তাদেরকে তো অ্যারেস্ট করলো না। তারপরে ওরা চারিদিক থেকে বোম, তারপরে ড্রিল মেরে ঘরটাকে দেখেনটা একদম ভেঙে তছনছ করে দিয়েছে। হাত করা কেন? কারণ আমরা টিএমসি করি, এইটাই হচ্ছে মেন কারণ। এখন আমার যেটা মনে হচ্ছে পুলিশ যা করলো তাতে মনে হচ্ছে যে হ্যাঁ বিজেপির নেতৃত্বেই হয়েছে।